আচ্ছা, সবাই কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে। ওকে, সো আমরা স্টার্ট করি। আহ, আচ্ছা, সো আমরা স্টার্ট করি। যারা এখনো জয়েন করে নাই জয়েন করুক, আমরা শুরু করি। এটা আমাদের লেকচার 3। সো আমাদের এই লেকচারটা এখনো স্ল্যাকে দেওয়া নাই। লেকচারটা শেষ হবে না আজকে প্রবাবলি। তো লেকচারটা পড়া হয়ে গেলে তারপরে স্ল্যাকে দিব আর কি। But, এই লেকচারটা মোটামুটি আমাদের হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইনের একদম যদি মেইন কন্টেন্ট ওয়াইজ চিন্তা করি আর কি, তাহলে একদম মেইন কন্টেন্টের মধ্যে পড়ে এটা। এর আগের লেকচারগুলো আমরা দেখছি যে বিভিন্ন নাম্বার কনভার্সন অ্যান্ড এই টাইপের জিনিসপত্রগুলো ছিল। তো ওই জিনিসগুলো আসলে ডিজিটাল লজিক ডিজাইনের একদম ফুল মেইন কন্টেন্টের মধ্যে বলা যায় না আর কি। ওইগুলো হচ্ছে কিছু বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের আগে শিখতে হয়। বাট আমাদের একদম মেইন কন্টেন্টটা শুরু হচ্ছে এই চ্যাপ্টার থেকে। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো শুরুতেই একটা সার্কিট ডায়াগ্রামের ছবি দেখা যাচ্ছে এখানে। তো আমরা বেসিক্যালি এই লেকচারে এই ধরনের বিভিন্ন ডায়াগ্রাম ডিজাইন করা শিখবো। অলরেডি আমরা হয়তো এগুলো পারিও আসলে অনেকেই, কারণ যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে 250 251 করে আসছি। সো আসলে এই জিনিসগুলো আমাদের জন্য এখন খুবই ট্রিভিয়াল লেভেলের হওয়ার কথা আর কি। কিছু বুলিয়ান অ্যালজেব্রা মানে কিছু ফর্মুলার মতন জিনিসপত্র, এই জিনিসগুলো আমরা দেখব। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। তো ফার্স্ট হচ্ছে বাইনারি লজিক জিনিসটা কি। তো আমরা এই কোর্সে তো যা কিছু পড়তেছি সব কিন্তু আমার 0 আর 1 এটার উপর বেস করে আসলে আমরা পড়ি। সেটা আমরা আগেও খেয়াল করছি প্রথম দুইটা লেকচারেও। তো এই 0 আর 1, এই বাইনারি নাম্বার দুইটা, সো এই 0 আর 1-এর উপর বেস করে আমরা কিছু লজিক ক্রিয়েট করি। তো সেই লজিকগুলো ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ভেরিয়েবলের প্রয়োজন হয়। সেই ভেরিয়েবল যে কোনো কিছুই হতে পারে, এবিসি, WX, YZ, এনিথিং, যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে, বাট এই যেটাই নেই না কেন সেটার ভ্যালু হবে ইদার 1 অথবা 0, এই আর কি। এর বাইরে অন্য কিছু হবে না। আচ্ছা, তো এখন এই যে ভ্যালুগুলা যে নিব, এই ভ্যালুগুলা নিয়ে যদি আমরা আমাদের যে ল্যাব হবে, যে সেখানে ল্যাবে যে আমরা কাজ করব, সেই ল্যাবে কাজ করার জন্য খেয়াল করলে দেখব যে ল্যাবে আমার কিছু কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টগুলা আমার হচ্ছে হেল্প করবে আমাদের এই লজিকগুলা ইমপ্লিমেন্ট করার জন্য। তো সেই কম্পোনেন্টগুলোর ক্ষেত্রে আমরা দেখব, একটা মিনিট। সো সেই কম্পোনেন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লজিকগুলা যে আমরা যেগুলা বিল্ড আপ করতে চাই, সেই লজিকগুলো ইমপ্লিমেন্ট করা আছে। তো এই লজিকগুলা ইউজ করে কিভাবে কাজ করা যায় ল্যাবে সেটা আমরা দেখব। বাট এই লজিকগুলো ইউজ করার জন্য আমার যে যন্ত্রটা লাগবে আর কি, সেটাই হচ্ছে আমার লজিক গেট। তো লজিক গেট আসলে আমরা ল্যাবে যে জিনিসগুলো দিয়ে কাজ করব সেগুলো হচ্ছে এক একটা আইসি থাকে, লজিক গেটের আইসি। সো আমাদের একটা ছোট চারকোনা বক্সের মতন জিনিস থাকবে। ওইটার দুই পাশে বেশ কিছু হচ্ছে পিন কানেক্টেড থাকে। ওই পিনগুলা হচ্ছে ল্যাবের ব্রেড বোর্ডে কানেক্ট করতে হয়। তো ওই জিনিসগুলোই হচ্ছে লজিক গেটের আইসি। তো তোমাদের ল্যাব যেহেতু এই শনিবার থেকেই শুরু, তো তোমরা ওই ল্যাবেই দেখতে পাবা, অসুবিধা নাই। তো এইখানে আমরা বেসিক্যালি ওই লজিকগুলা শিখবো আর কি। তো এই লজিকগুলো শেখার জন্য আমার লাগবে হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল হচ্ছে এমন একটা টেবিল, যে টেবিলটায় ইনপুট এবং আউটপুট এই জিনিসগুলো দেখানো থাকে। দ্যাট মিনস আমি কী ধরনের ভ্যালু ইনপুট দিলে আমি কী ধরনের আউটপুট পাবো। এটা কিন্তু শুধু আমার হার্ডওয়্যারের ক্ষেত্রে জিনিসটা এমন তা কিন্তু না। আমরা যখন সফটওয়্যার নিয়ে কোনো কাজ করি তখনও কিন্তু আমরা দেখা যায় যে হ্যাঁ, নির্দিষ্ট কোনো একটা ইনপুট দিই, ইউজার ইনপুট, সেটার উপর বেস করে আমার আউটপুট আসে। তেমনি এখানেও তাই। তো আমি সার্কিটে কী ধরনের ইনপুট দিচ্ছি আর কী ধরনের আউটপুট পাচ্ছি সেইটা বের করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ট্রুথ টেবিল। তো আমরা এই লেকচারে যে লজিক গেটগুলো পড়বো, এই লজিকগুলোকে বলা হয় মানে এই লজিক গেটগুলোর হচ্ছে মোটামুটি টোটাল 7 টাইপের। তো এখানে এই 7টা লজিক গেটই হচ্ছে এখানে দেওয়া আছে: নট, অ্যান্ড অর, ন্যান্ড নর, এক্সর আর এক্স নর। এর মধ্যে এই নট, অ্যান্ড আর অর এই 3টা গেটকে বলা হয় হচ্ছে বেসিক গেট। ন্যান্ড আর নর এই দুইটাকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। আর এক্সর আর এক্স নর এই দুইটাকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেট। তো আমরা একটু এই প্রত্যেকটার লজিকগুলো একটু বিল্ড করা শিখবো, কীভাবে লজিকগুলো বিল্ড করে। তো ফার্স্টে হচ্ছে অ্যান্ড গেট, যেটা সেটা টু ইনপুট অ্যান্ড গেট। সো এই টু ইনপুট অ্যান্ড গেট, আমরা এখানে যে গেটগুলো দেখবো সবগুলোতে আসলে দুইটা করে গেট দুইটা করে ইনপুট থাকবে।
রিয়েল লাইফে দুইটার বেশিও থাকতে পারে, চারটা ছয়টা আটটা এরকমও থাকতে পারে। কিন্তু আমরা এখানে যেগুলো দেখবো, আমরা ল্যাবে যে আইসিগুলা দিয়ে কাজ করব, যে গেটগুলা দিয়ে কাজ করব, সেগুলোর মধ্যে আসলে দুইটার চেয়ে বেশি ইনপুট থাকে না আর কি। তো আমরা এখানে যেটা দেখব সেগুলো সবগুলো 2 ইনপুট গেটেই হবে। তো দুইটা ইনপুট দেখানোর জন্য আমার এই ট্রুথ টেবিলের এই লেফটের অংশ হচ্ছে আমি এ আর বি এই দুইটা ইনপুট দিলাম, আর রাইটে আমার হচ্ছে এই অ্যান্ডের রিপ্রেজেন্টেশনটা, যেটা সেই রিপ্রেজেন্টেশনটা লিখতে হবে, ঠিক আছে? সো রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এ ডট বি। এটা এ ডট বি হিসেবেও লেখা যায় অথবা এ বি পাশাপাশিও লেখা যায়, যেটাই লিখি না কেন দুইটাই হচ্ছে কারেক্ট। সো যে কোনোটাই ইউজ করা যায়। আচ্ছা, সো এখন আমাদের এখানে যে ভ্যালুগুলো লেখা আছে সেগুলো একটু খেয়াল করি। সো আমার যেহেতু এখানে দুইটা ইনপুট ভেরিয়েবল আছে, আমরা ফার্স্ট লেকচারে শিখে আসছি, যেমন যদি কখনো দুইটা বিট থাকে তাহলে 4 ধরনের কম্বিনেশন হতে পারে। তো এখানে আমরা সেই 4টা কম্বিনেশন লিখতেছি। সো দুইটা বিটের জন্য আমার 4টা কম্বিনেশন, 0 0 0 1 1 0 এবং 1 1, এই হচ্ছে আমার 4টা কম্বিনেশন। তো এইবার এগুলোর জন্য করেসপন্ডিং আউটপুটগুলো লিখতে হবে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা আসলে খুবই ইজি। অ্যান্ড গেটের আউটপুটে 1 আসবে তখনই যদি আমার প্রত্যেকটা ইনপুটেই 1 হয়, এইটাই। সো অ্যান্ড গেটের আউটপুটে 1 আসবে তখনই যদি আমার প্রত্যেকটা ইনপুটের ভ্যালুই হচ্ছে 1 হয়। যতগুলো ইনপুট থাকবে সবগুলোই 1 হইতে হবে আউটপুটে 1 হওয়ার জন্য। কারণ আমরা বলতেছি এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি মানে কি? মানে হচ্ছে এ এর ভ্যালুটাও থাকতে হবে ঠিক মতন, বি এর ভ্যালুটাও থাকতে হবে। এই জন্য আমরা বলতেছি এ অ্যান্ড বি, এও নিব বিও নিব। তো এ আর বি দুইটাই যদি নেই, সেই ক্ষেত্রে দুইটার মধ্যেই যদি শুধুমাত্র 1 থাকে তাহলেই কেবলমাত্র আউটপুটে হচ্ছে 1 আসবে। আদার দেন দ্যাট মিনিমাম একটা ইনপুটেও যদি 0 থাকে তাহলেই হচ্ছে আউটপুটে 0 বসবে। এই জন্য এখানে এই প্রথম 3টা রোতে খেয়াল করলে দেখা যাবে যে মিনিমাম একটা করে ভ্যালু হলেও 0 আছে, এই জন্য আউটপুটে হচ্ছে 0 বসছে। কিন্তু লাস্টের রোতে আমার দুইটা ইনপুটেই হচ্ছে 1, এই কারণে আউটপুটে হচ্ছে 1 বসছে। এই কোর্সের ক্ষেত্রে আমরা 1কে অন হিসেবে ধরবো, 0কে অফ হিসেবে ধরবো। এই জিনিসটা আমরা ফার্স্টের লেকচারে দেখে আসছি আর কি। আচ্ছা, এই হচ্ছে আমার তাহলে অ্যান্ডের লজিক। এই পাশে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা হচ্ছে আমার অ্যান্ড গেটের ডায়াগ্রাম, অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম বা অ্যান্ড গেটের সিম্বল। আমাদের এই সিম্বলগুলো প্রত্যেকটার জন্যই শিখতে হবে। আমরা যে টোটাল 7 রকম গেটের কথা বললাম, এই 7 রকম গেটের প্রত্যেকটার জন্যই আমার সিম্বলগুলো শিখতে হবে প্রত্যেক স্লাইড থেকে। তাহলে আমরা এখানে কি শিখবো? একটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনটা শিখবো, যে কীভাবে রিপ্রেজেন্ট করে, যে এ ডট বি এভাবে যে রিপ্রেজেন্ট করা যায়। দেন হচ্ছে এই লজিক টেবিলটা শিখবো, অর্থাৎ ট্রুথ টেবিলটা, এবং হচ্ছে এই ডায়াগ্রামটা শিখবো যে কীভাবে ডিজাইন করে এই গেটটা, সেটা। এই জিনিসগুলো প্রত্যেকটা স্লাইড থেকে আমার শিখতে হবে। আচ্ছা, মুভিং অন টু অর গেট। এখন আমরা যদি অর গেটে আসি, অর গেটের লজিকটাও খুব ইজি। অর গেটের লজিকটা হচ্ছে, ফার্স্ট অফ অল রিপ্রেজেন্টেশনটা কি? রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এ প্লাস বি। যখন আমরা অর বলতেছি তখন এটাকে এ প্লাস বি এভাবে চিহ্নিত করা হয়, বাট এটা কিন্তু অ্যাডিশন না। যখন তুমি এখানে কিছু দেখবা সেটা আসলে প্লাস সাইন থাকলেই যে এটাকে আমরা অ্যাডিশন হিসেবে ধরবো, এইভাবে এখন থেকে আর ধরা যাবে না। প্লাস সাইন থাকলে সেটা আসলে অর অপারেশনও বোঝানো হইতে পারে। যদি অ্যাডিশন হইতো সেটা আলাদাভাবে হয়তো এক্সপ্লিসিটলি মেনশন করা থাকবে, বাট এই ক্ষেত্রে কিন্তু এটা অর অপারেশন, ইটস নট অ্যাডিশন। আচ্ছা, তো এ অর বি, এটার লজিকটা কি? লজিকটা হচ্ছে, যেহেতু আমি এ অর বি বলতেছি, তার মানে এ অথবা বি যে কোনো একটা। তার মানে দুইটা ইনপুটের মধ্যে মিনিমাম একটা যদি 1 হয় তাহলেই হচ্ছে আউটপুটে 1 আসবে। দুইটা ইনপুটের মধ্যে একটা 1 হইলেই আউটপুটে 1 আসবে। এই জন্য নিচের 3টা রো এর ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে যে মিনিমাম একটা করে 1 আছে এবং এই জন্যই হচ্ছে আউটপুটে 1 আসছে। কিন্তু প্রথম রোতে কোনো জায়গাতেই 1 নাই, এই জন্য হচ্ছে আউটপুটে 0 বসছে। সো অর গেটের আউটপুট 1 হবে তখনই যদি আমার ইনপুটগুলোর মধ্যে মিনিমাম একটা 1 থাকে। তাহলে ডায়াগ্রামটা এই পাশে দেওয়া আছে, ডায়াগ্রামটা শিখতে হবে অ্যাজ ইউজুয়াল। নেক্সট মুভিং অন টু নট গেট। নট গেটটা হচ্ছে সব থেকে সিম্পল, ঠিক আছে? নট গেটটা হচ্ছে সব থেকে সিম্পল। নট গেটে একটা ইনপুট একটা আউটপুট থাকে। অ্যান্ড অর এগুলোতে যেমন আমার দুইটা ইনপুট একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি, বাট নট গেট আরও সিম্পলার। নট গেটে হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট থাকে। তো নট গেটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এভাবে এ প্রাইম দিয়ে ইন্ডিকেট করা হয়। কেউ যদি প্রাইমের জায়গায় এখানে উপরে বার ইউজ করে সেটাতেও সমস্যা নাই, বার ইউজ করেও এটার রিপ্রেজেন্টেশনটা দেখানো যাবে, কোনো সমস্যা নাই, বার অথবা প্রাইম যে কোনোটা।
সো নট গেট নাম শুনেই বোঝা যাচ্ছে যে আমরা যেটা ইনপুট দিব সেটার উল্টাটা আসবে আউটপুটে। সো ইনপুট যদি 0 দেই আউটপুট আসবে 1, ইনপুট যদি 1 দেই আউটপুট আসবে হচ্ছে 0। দ্যাটস ইট। এই পাশে সিম্বলটা দেওয়া আছে, এখানে দুইটা সিম্বল আছে, এই দুইটা সিম্বলের মধ্যে আসলে দুইটাই কারেক্ট, বাট আমাদের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই ফার্স্টের সিম্বলটা যেটা উপরের সিম্বলটা যেটা এই উপরের সিম্বলটা দেখতে পাওয়া যায় মোস্ট অফ দ্য কেসেস। আমাদের এই কোর্সেও ম্যাক্সিমাম স্লাইডে আসলে আমরা এই উপরের সিম্বলটাই দেখব, বাট স্বাভাবিকভাবেই উপরেরটা নিচেরটা যে কোনোটা আঁকলেই হবে, দুইটাই কারেক্ট সিম্বল। সো যে কোনো কিছু নট বোঝানোর জন্য আমরা আসলে এরকম মেইন সিম্বলটার পরে একটা ছোট্ট সার্কেলের মতন ইউজ করি। তো এখানেও সেটাই দেখানো হয়েছে, একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের পরে হচ্ছে এই ছোট্ট সার্কেলটা। তো নট বোঝানোর জন্য আসলে আমরা ইউজুয়ালি এই ধরনের একটা সিম্বল ইউজ করি আর কি। তো হচ্ছে তাহলে আমার অ্যান্ড অর আর নট গেট এই তিনটা পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা? মানে বেসিক গেট তিনটা, অ্যান্ড অর আর নট, এই তিনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সো তাহলে সামনের দিকে আগাই। এখন হচ্ছে ইউনিভার্সাল আর এক্সক্লুসিভ গেট যেগুলা, সো এগুলার মানেটা কি, এগুলা কি? সো ইউনিভার্সাল গেট বলা হয় হচ্ছে ন্যান্ড আর নরকে। এখন ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? কারণ এই গেটগুলো দিয়ে তুমি যে কোনো ধরনের গেট ইমপ্লিমেন্ট করতে পারবা। ন্যান্ড আর নট দিয়ে তুমি অ্যান্ড অর নট, এক্স অর এক্স নট, যত ধরনের গেট আছে ওয়ার্ল্ডে সব ধরনের গেট ইমপ্লিমেন্ট করা যায় হচ্ছে ন্যান্ড আর নট দিয়ে। ঠিক আছে, সো যেহেতু এগুলো দিয়ে সব ধরনের গেট ইমপ্লিমেন্ট করা যায় এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। আর এক্স অর আর এক্স নট এগুলোকে বলা হচ্ছে এক্সক্লুসিভ গেটস। তো এক্সক্লুসিভ গেট কেন বলে? কারণ হচ্ছে এগুলার যে আউটপুট সেগুলোর হচ্ছে নির্দিষ্ট কিছু স্পেশাল কন্ডিশন আছে আর কি, এই কন্ডিশনগুলো হইলেই কেবলমাত্র এগুলার আউটপুটটা ট্রু হয়। তো কি সেই কন্ডিশনটা সেটা আমরা আসলে সামনে আগেলেই দেখবো। মানে এগুলো নর্মাল অ্যান্ড অর এগুলার মতন না, একটু আলাদা আর কি। তো সেটা আমরা দেখব। এখন ফার্স্টে আমরা ন্যান্ড আর নর এই দুইটা একটু চিন্তা করে দেখি। তো ন্যান্ড আর নর এই দুইটার আউটপুটগুলো কেমন আসতেছে? ফার্স্ট হচ্ছে ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেটের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আসলে অ্যান্ডের সাথে কানেক্টেড। ন্যান্ড শব্দটা আসছে হচ্ছে নট অ্যান্ড এইখান থেকে। তো নট অ্যান্ড মানে কি? নট অ্যান্ড মানে হচ্ছে অ্যান্ডের যেমন আউটপুট আসার কথা সেরকম আসবে না, সেটার উল্টাটা আসবে। এই জন্য আমরা বলতেছি নট অ্যান্ড। ঠিক আছে, নট অ্যান্ড বা ন্যান্ড। তো আমার অ্যান্ডের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা খেয়াল করলে দেখবা প্রথম তিনটা রোয়ের জন্যই সেখানে 0 আসতেছিল, আর শুধু লাস্টের রোয়ের জন্য আমার আসতেছিল হচ্ছে 1। তো এটা যেহেতু ন্যান্ডের ক্ষেত্রে আমার কিন্তু প্রথম তিনটা রোতে এখন চলে আসবে 1, যেহেতু এটা অ্যান্ডের উল্টা। আর লাস্টের রোতে আসবে হচ্ছে 0। ওকে, প্রথম তিনটা রোতে আসবে হচ্ছে 1 আর লাস্টের রোতে আসবে হচ্ছে 0। সো এটা হচ্ছে অ্যান্ডের এক্স্যাক্টলি উল্টা আউটপুটটা দিবে আর কি। আমরা যদি ভুলেও গিয়ে থাকে এখানে খেয়াল করে দেখো টেবিলটা। সো অ্যান্ডের ক্ষেত্রে প্রথম তিনটা রোতে আউটপুটে ছিল 0, লাস্টের রোতে ছিল 1। আর ন্যান্ডের ক্ষেত্রে প্রথম তিনটা রোতে আউটপুট হচ্ছে 1 আর লাস্টের রোতে আউটপুট হচ্ছে 0। আচ্ছা, সো ন্যান্ডের সিম্বলটা কি? অ্যান্ডের মতোই, সরি রিপ্রেজেন্টেশনটা অ্যান্ডের মতোই, এ ডট বি, এই পুরাটার উপর হচ্ছে প্রাইম দিতে হবে নট বোঝানোর জন্য। সিম্বলটা হচ্ছে এই পাশে দেওয়া আছে রাইট সাইডে। সো অ্যান্ডের মতোই সামনে একটা ছোট্ট সার্কেল দেওয়া, যেটা আমি বলছি যে নট বোঝানোর জন্য আসলে একটা সার্কেল ইউজ করা হয়। তো যদি তোমার কাছে কখনো ডাইরেক্টলি ন্যান্ড গেট অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু এই অ্যান্ডের সাথে নট গেট কানেক্ট করেও ন্যান্ডের ইকুইভ্যালেন্ট আউটপুট পাওয়া যাবে। এই জন্য নিচের ডায়াগ্রামটা আঁকছে যে ফার্স্ট একটা অ্যান্ড গেট তারপরে একটা নট গেট। তো এইটা আর উপরের জিনিসটা সেম কথা, কিন্তু তোমাকে যদি আমি শুধু ন্যান্ডের ডায়াগ্রাম আঁকতে বলি তাহলে আসলে তোমার উপরেরটাই ডিজাইন করা উচিত, নিচেরটা ডিজাইন করা উচিত না, কারণ নিচেরটা ডাইরেক্টলি ন্যান্ড না, নিচেরটা হচ্ছে অ্যান্ড তারপরে নট গেট কানেক্ট করে আর কি। মেইন ডায়াগ্রামটা হচ্ছে উপরেরটা। সিমিলারলি যদি আমরা নর গেটে যাই, নর গেট হচ্ছে আসলে অর গেটের উল্টা। অর গেটে যেরকম আমার আউটপুটটা কেমন থাকে, প্রথম রোতে আউটপুট থাকে 0 আর বাকি সবগুলা রোতে আউটপুট থাকে হচ্ছে 1। এইখানে নর গেটের ক্ষেত্রে প্রথম রোতে আউটপুট হচ্ছে 1 কিন্তু বাকি সবগুলা রোতে আউটপুট আসছে হচ্ছে 0, অর্থাৎ এক্স্যাক্টলি অরের উল্টা আর কি। ঠিক আছে, এক্স্যাক্টলি অরের উল্টা। ওকে, সো এখন হচ্ছে এখানে সিম্বলটাও দেখানো আছে রাইট সাইডে। সিম্বলটা অর গেটের মতোই, জাস্ট হচ্ছে এখানে একটা সার্কেল ইউজ করতে হবে। অর গেটের সিম্বলের পরে একটা সার্কেল ইউজ করে এটাকে নট বানানো হয়েছে আর কি। সো নট অর এটা ডিজাইন করা হয়েছে বেসিক্যালি।
যদি তোমার কাছে কখনো নর গেট ডাইরেক্ট না থাকে তাহলে অর গেটের পরে একটা নট গেট আলাদাভাবে ইউজ করে ওই নরের ইকুইভ্যালেন্ট আউটপুটটা পাওয়া সম্ভব। রিপ্রেজেন্টেশনটাও অরের মতোই এ প্লাস বি, পুরাটার উপর ব্র্যাকেট দিয়ে হচ্ছে প্রাইম, কারণ যেহেতু আমরা নট করতে চাচ্ছি আর কি, নর মানে তো হচ্ছে নট অর, সো অরের উল্টা, সো এই জন্য রিপ্রেজেন্টেশনটা এখানে প্রাইম ইউজ করা হচ্ছে। তো এই হচ্ছে তাহলে নর গেট গেল, ন্যান্ড আর নর। এখন হচ্ছে যদি আমরা এক্সর গেটের দিকে যাই, এক্সর গেট, সো এক্সর গেটটা একটু দেখি, এক্সর আর এক্স নট যেটা বলছিলাম। তো এক্সর গেটের আউটপুটের কন্ডিশনটা কিন্তু অন্যগুলোর চেয়ে একটু আলাদা, তুমি খেয়াল করলে দেখবা এখানে আউটপুটের কন্ডিশনটা কি লেখা, খেয়াল করে দেখো। এক্সর গেটের আউটপুটে 1 আসবে তখনই যদি আমার ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে। এক্সর গেটের আউটপুটে 1 আসবে তখনই যদি আমার ইনপুটে অড নাম্বার অফ 1 থাকে। এখানে ফার্স্টের রোতে কোনো 1ই নাই, তার মানে আসলে 0 সংখ্যক 1। তো 0 সংখ্যক 1 আসলে এটাকে ইভেন সংখ্যক 1 ধরা হয় 0-কে এই ক্ষেত্রে, তো এই জন্য এখানে আউটপুটে আসছে 0, ঠিক আছে। দেন তারপরের দুইটা রোতে কিন্তু একটা করে 1 আছে, অর্থাৎ অড নাম্বার অফ 1, এই জন্য হচ্ছে আউটপুটে 1 আসছে। কিন্তু লাস্টের রোতে হচ্ছে আমার দুইটা 1 আছে, অর্থাৎ ইভেন সংখ্যক 1। তো ইভেন সংখ্যক 1 থাকলে কিন্তু আউটপুটে 0 বসবে, কারণ আউটপুটে আমরা বলছি 1 আসবে তখনই যদি আমার ইনপুটে অড সংখ্যক 1 থাকে, আর আউটপুটে 0 আসবে যদি আমার ইভেন সংখ্যক 1 থাকে ইনপুটে। সো এই অনুযায়ী এই ট্রুথ টেবিলটা ডিজাইন করা হয়েছে। এটার রিপ্রেজেন্টেশনটাও একটু আলাদা, অরের মতন অনেকটা একটা প্লাস সাইন, কিন্তু এই প্লাস সাইনের চারপাশে হচ্ছে এরকম একটা সার্কেল। সো এটা হচ্ছে আমার এক্সরের সিম্বল। ডায়াগ্রামটা অনেকটা অরের মতন, অর গেটের মতনই, জাস্ট শুরুতে তুমি খেয়াল করলে দেখবা শুরুতে একটা এক্সট্রা একটা লাইনের মতন দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো অর গেটের মতন জাস্ট শুরুতেই এক্সট্রা লাইনটা অ্যাড করা। সো এটা হচ্ছে আমার এক্স অরের সিম্বল। সিমিলারলি যদি আমি এক্স নরে যাই, এক্স নর হচ্ছে আসলে নট এক্স অর, অর্থাৎ এক্স অরের উল্টা আর কি। এক্স নর হচ্ছে বেসিক্যালি এক্স অরের উল্টা। সো এক্স অর গেটে আমরা খেয়াল করে দেখছি যে আমার অড সংখ্যক 1 এর জন্য ইনপুটে যদি অড সংখ্যক 1 থাকে তাহলে হচ্ছে আউটপুটে 1 বসে আর কি, অর্থাৎ এই জন্য মাঝের দুইটা রোতে হচ্ছে 1 আসছিল, কিন্তু ফার্স্টের রো আর লাস্টের রোতে 0 আসছিল আউটপুটে। এক্স নর গেটে জাস্ট এটার উল্টাটা হবে, এখন মাঝের রো দুইটাতে 0 আসবে, কিন্তু ফার্স্টের রো আর লাস্টের রো এই দুইটাতে আসবে হচ্ছে 1। ওকে, সো এই দুইটাতে আসবে হচ্ছে 1। সো জাস্ট এক্স অরের উল্টা আর কি। ডায়াগ্রামটা এক্স অরের মতোই, জাস্ট শুরুতে একটা সার্কেল ইউজ করতে হবে নট বোঝানোর জন্য। আর রিপ্রেজেন্টেশনটা এইখানে একটু আলাদা রকম দিছে, বাট এটা চাইলে তুমি এক্স অরের মতন ডিজাইন করতে পারতা। এখানে যেটা দিছে সেটা হচ্ছে একটা সার্কেলের ভিতরে একটা ডট, এইভাবেও দেওয়া যাবে, অথবা কেউ যদি চায় যে রিপ্রেজেন্টেশনটা এইভাবে করবে সেটাতেও কোনো সমস্যা নাই, এক্স অরের মতন দিয়ে জাস্ট ব্র্যাকেট দিয়ে বাইরে প্রাইম এটা দিলেও সেটা এক্স নরেই বোঝাবে। সো এটা দেওয়াও যে কথা, আবার এখানে অরিজিনালি যেটা ছিল ওইটা দেওয়াও একই কথা। সে হচ্ছে টোটাল আমার 7 রকমের গেট, সেগুলোর ট্রুথ টেবিল, সেগুলোর রিপ্রেজেন্টেশন এবং হচ্ছে সেগুলোর সিম্বল। এই 7 ধরনের গেটের প্রত্যেকটার ট্রুথ টেবিল, রিপ্রেজেন্টেশন, সিম্বল আমার শিখতে হবে। এগুলো পরীক্ষায় আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ই কাজে লাগবে। সো এই পর্যন্ত যা যা পড়ছি সব কিছু কি বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন কারো? নো স্যার। ঠিক আছে, সো আমরা সামনের দিকে আগাই। সো এখন হচ্ছে আমরা একটা প্রুফ দেখি ট্রুথ টেবিল ইউজ করে। ওই যে আমরা ট্রুথ টেবিলের কথা বলতেছি, তো ছোটোখাটো ট্রুথ টেবিলগুলো তো আমরা দেখলাম প্রত্যেকটা লজিক গেটের জন্য। এই ট্রুথ টেবিলগুলো আমাদের আসলে কী ধরনের কাজে আসতে পারে সেটা একটু দেখা দরকার। যেমন ধরো তোমাকে একটা জিনিস প্রুফ করতে বলছে, যে প্রুফ দ্যাট সামথিং ইকুয়ালস টু সামথিং, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে বলছে। সো এটা আমরা খুব ইজিলি ট্রুথ টেবিল দিয়ে করতে পারি, আর যেহেতু এখন আমি লজিকগুলো জানি এবং সিম্বলগুলো জানি, রিপ্রেজেন্টেশনগুলো জানি। যেমন এখানে আছে এক্স ডট, তারপরে ব্র্যাকেটে ওয়াই প্লাস জেড, এই ডট দিয়ে বোঝাচ্ছে অ্যান্ড অপারেশন। তারপরে হচ্ছে ওয়াই প্লাস জেড, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অর অপারেশন, এরকম। সো এক্স এর সাথে ওয়াই প্লাস জেড এই অংশটা অ্যান্ড হিসেবে কানেক্টেড আছে।
সো এরকম যদি আমি বুঝি তাহলে কিন্তু এই জিনিসটা করা এত ডিফিকাল্ট কিছু না। সো এই ধরনের প্রশ্ন থাকলে ফার্স্টেই যেটা করব, আমি দেখব এখানে ডিস্টিংগুইশেবল কয়টা ভেরিয়েবল আছে, অর্থাৎ আলাদা আলাদা কয়টা ভেরিয়েবল আছে। এখানে আলাদা আলাদা ভেরিয়েবল আছে হচ্ছে 3টা, এক্স ওয়াই আর জেড। 3টা জিনিসের জন্য যতগুলা কম্বিনেশন হয় 8টা কম্বিনেশন হওয়ার কথা। এই হচ্ছে আমার সেই 8টা কম্বিনেশন আমি লিখব সিরিয়ালি 0 0 0 0 0 1 0 1 0 এইভাবে 8টা কম্বিনেশন ফ্রম 0 to 7, এগুলার বাইনারি নাম্বারগুলো আর কি বেসিক্যালি। এই 8টা কম্বিনেশনগুলো আমি এখানে লিখে ফেলবো, লিখলাম। এবার হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই আমরা। ফার্স্টে ওয়াই প্লাস জেড অর্থাৎ ওয়াই অর জেড এই অংশটা আমরা ক্যালকুলেট করব। সো ওয়াই অর জেড, এটা আমরা যেহেতু অরের লজিকটা এখন জানি, এখন কিন্তু আমার জন্য এটা ক্যালকুলেট করা এত ডিফিকাল্ট কিছু না। ওয়াই অর জেড এখানে হচ্ছে ফার্স্টের রোতে ওয়াইতেও 0 আছে, জেডেও 0 আছে। তো 0 আর 0 যদি আমি অর করি আউটপুটে 0ই আসবে, এটা আমরা শিখছি। সো এখানে 0 বসাইছি। 0 আর 1 যদি আমি অর করি তাহলে আউটপুটে 1 আসবে। সো এখানে হচ্ছে 1 বসাইছি। 1 আর 0 যদি অর করি পরের রোতে আউটপুটে 1 আসবে। সো এখানে 1 বসাইলাম। এইরকম প্রত্যেকটা রোয়ের জন্য অর গেটের যে লজিক আমরা জানি সেই লজিক অনুযায়ী এই কলামটা ফিল আপ করছি। এটা হয়ে গেলে দেন এখন এক্স অ্যান্ড ওয়াই অর জেড এই কলামটা ফিল আপ করবো। এখন এক্স এর ভ্যালু এখানে দেওয়া ছিল, ওয়াই অর জেড এর ভ্যালুটাও এখানে আছে। এই দুইটা কলাম ধরে ধরে হচ্ছে আমরা এই কলামটা ফিল আপ করছি। যেমন ফার্স্টের যেমন ধরলাম এই রোতে এখানে আছে 0, এখানে আছে 1। তো 0 আর 1 যদি আমি অ্যান্ড করি আউটপুটে 0 আসার কথা, এই যে 0 আসছে। এইভাবে পুরো জিনিসটা ফিল আপ করা হয়েছে। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও একই রকম, আগে এই অংশটা হিসাব করছি, তারপরে এই অংশটা, তারপরে দুইটা জিনিস অর হিসাব করা হয়েছে। সো অর হিসাব করে এই লাস্টের কলামটা আসছে, এই আর কি। সো প্রিটি সিম্পল। এবং আমরা খেয়াল করলে দেখব এই যে ব্লু কালারের যে কলামটা এবং এই পাশে যে রেড কালারের কলামটা, এই দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো ট্রুথ টেবিল দিয়ে আমরা চাইলে তাহলে আসলে এই ধরনের জিনিসগুলো প্রুফ করতে পারবো, যে কোনো একটা কিছু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যদি আমরা প্রুফ করতে চাই, প্রুফ করা সম্ভব। পরীক্ষায় ট্রুথ টেবিলের জিনিসপত্রগুলো একটু কমই আসে আসলে বলতে গেলে, যেহেতু এগুলো আসলে খুবই খুবই ইজি জিনিস একদম। সো এত স্ট্রেট ফরওয়ার্ড জিনিস আসলে এইভাবে আসে না আর কি। বাট ট্রুথ টেবিলের ইউজেসটা আমরা জানলাম যে হ্যাঁ আমরা কী কাজে কোথায় ইউজ করি আর কি, এটাই। আচ্ছা, মুভিং অন। সো এখন হচ্ছে আমরা এই লজিক গেটের অংশটা কিন্তু কভার করে ফেলছি। আমাদের এই লেকচারের দুইটা পার্ট ছিল, লজিক গেট অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো লজিক গেটের পার্টটা যেহেতু খুবই সিম্পল, এই অংশটা আমাদের অলরেডি ডান। তোমরা ল্যাবেও ফার্স্ট ল্যাবেও আসলে তোমরা এই জিনিসগুলো পাবা, লজিক গেটস। দেন হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যেটা, সেটাই। সো এই বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা কি? দেখো, অ্যালজেব্রা যখন আমরা ছোটবেলায় পড়ছি, অ্যালজেব্রা মানে ছিল আসলে কি? অ্যালজেব্রা হচ্ছে বীজগণিত। তো অ্যালজেব্রা আমরা কি পড়ছি? অ্যালজেব্রা পড়ছি হচ্ছে এক্স ওয়াই জেড এবিসিডি এই ধরনের বিভিন্ন ভেরিয়েবল থাকতো, ওইগুলোর সাথে অনেক সময় কোএফিসিয়েন্ট থাকতো, মানে হচ্ছে বিভিন্ন নাম্বার থাকতো, 10, 5, 7 এরকম অনেক ধরনের নাম্বার থাকতো। সো প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই ধরনের বিভিন্ন ধরনের অপারেশন আমরা করতাম। এখনও আমরা এক্স্যাক্টলি তাই করব। এখনও আমরা ওইরকম বিভিন্ন ধরনের ভেরিয়েবল থাকবে আমাদের এবিসিডি ডাব্লিউ এক্স ওয়াই জেড। সংখ্যার ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যারি করবে, ওইটা যেহেতু আমার ম্যাথমেটিক্যাল মানে অ্যারিথমেটিক অ্যালজেব্রা ছিল আর কি, ওইখানে কিন্তু আমাদের সংখ্যাগুলা 1 2 3 4 5 6 যে কোনো কিছুই হইতে পারছে। বাট এইখানে যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়বো, এখানে বুলিয়ান অ্যালজেব্রা বলতে আমার কিন্তু দুইটা সংখ্যা বোঝায় শুধু, 0 অথবা 1, ঠিক আছে? সো 0 হচ্ছে ফলস, 1 হচ্ছে ট্রু, বা 0 হচ্ছে অফ, 1 হচ্ছে অন। তো এই 0 আর 1 ইউজ করে আমরা বিভিন্ন এই ধরনের অ্যালজেব্রা শিখবো আর কি। তো এক্স ওয়াই জেড এবিসিডি এই ধরনের বিভিন্ন ভেরিয়েবল থাকবে, ওই ভেরিয়েবলগুলোর ভ্যালু হইতে পারবে এরকম 0 অথবা 1। অপারেশনগুলো কী কী হবে? এখন কিন্তু অপারেশন আমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন হবে না। এখন আমার অপারেশনগুলো হবে হচ্ছে অ্যান্ড, অর, নট, এক্সঅর, এক্সনর, ন্যান্ড, নর, যে অপারেশনগুলো আমরা মাত্র শিখে আসলাম সেটা। সো এগুলা ইউজ করে আমরা কিছু লজিক বিল্ড আপ করতে ট্রাই করবো আর কি। তো এইগুলাকেই বলছে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, আমি যা যা বললাম আর কি। তো এই বুলিয়ান অ্যালজেব্রা শেখার জন্য আমরা যখন নর্মাল অ্যালজেব্রা পড়ছি তখন আমাদের অনেকগুলো ফর্মুলা ছিল, তেমনি বুলিয়ান অ্যালজেব্রা শেখার জন্য আমার বেশ অনেকগুলো ফর্মুলার প্রয়োজন হয়। তো এই হচ্ছে আমার সেই ফর্মুলাগুলো, এখানে প্রত্যেকটা ফর্মুলা দেওয়া আছে নাম সহ, খেয়াল করলেই দেখা যাবে। তো নামগুলো আমার আসলে লাগবে না, কোনটা পোস্টুলেট 2 কোনটা পোস্টুলেট 3 এইসব কিছু লাগবে না, আমার লাগবে হচ্ছে এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাগুলো হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট।
এখন এই ফর্মুলাগুলা তাহলে আমার মুখস্থ করতে হবে। এখন কাহিনী হচ্ছে এই ফর্মুলাগুলা কি আসলে সবগুলা মুখস্থ করতে হবে? আনসার হচ্ছে এগুলো আসলে মুখস্থ তুমি খেয়াল করলেই দেখবা যে এগুলো আসলে তুমি চাইলেও ওইভাবে সব কিছু মুখস্থ করতে পারবা না। এখানে নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে যেগুলো হয়তো তোমার কাছে একটু আনকমন লাগতে পারে, সেইগুলো তুমি হয়তো একটু পড়তে পারো। আদার দেন দ্যাট বাকি ফর্মুলাগুলা খুবই সহজ। যেমন এখানে একটু খেয়াল করো, ফার্স্টের ফর্মুলাটা যেমন এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স। এখন এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স এইটা কিভাবে আসে একটু চিন্তা করে দেখো। কারণ তুমি হয়তো চিন্তা করতেছো এক্স এর সাথে জিরো অ্যাড করলে তো এক্সই হবে। তো এইভাবে চিন্তা করলে আসলে কোইন্সিডেন্টলি এটা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আসলে জিনিসটা এইভাবে চিন্তা করব না। কারণ এখন যখন আমি প্লাস দেখবো সেটা কিন্তু আসলে আর প্লাস হিসাবে আমি কনসিডার করব না, সেটাকে কনসিডার করবো হচ্ছে অর অপারেশন হিসাবে। তো আমরা দেখবো যে এক্স অর জিরো ইকুয়ালস টু এক্স। তো এক্স এর সাথে জিরো অর করতেছি। এখন খেয়াল করো এক্স এর ভ্যালু কি সেটা তো আমাকে বলে দেওয়া নাই। সো এক্স এর ভ্যালু কুড বি জিরো অর এক্স এর ভ্যালু কুড বি ওয়ান। তো এক্স এর ভ্যালু যদি আমি জিরো বসাই তাহলে জিরোর সাথে জিরো অর করলে আসবে হচ্ছে জিরো। আবার যদি এক্স এর ভ্যালু ওয়ান বসাই তাহলে ওয়ানের সাথে জিরো অর করলে আসবে হচ্ছে ওয়ান। তাহলে আউটপুটে কি আসতেছে সেটা কিন্তু আসলে আমার জিরোর উপর ডিপেন্ডেন্ট না, সেটা আমার এক্স এর উপর ডিপেন্ডেন্ট। সো এক্স এ জিরো বসাইলে আউটপুটে জিরো আসবে, আবার এক্স এ ওয়ান বসাইলে আউটপুটে ওয়ান আসবে। সো দ্যাটস ওয়াই এখানে এক্স প্লাস জিরো ইকুয়ালস হচ্ছে এক্স লেখা হচ্ছে। সো এটা আমরা প্রুফ করে ফেলতে পারলাম। আবার ধরো এই পাশেরটা এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। তো ডট মানে তো এন্ড অপারেশন, তাহলে এক্স এর সাথে ওয়ান এন্ড করলে আউটপুটে এক্স বসবে। এই ক্ষেত্রেও আউটপুটে এক্স কেন হইল? কারণ এই এক্স এর ভ্যালুটা, ইনপুটের এক্স এর ভ্যালুটা জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে। যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে ওয়ান এন্ড করলে আউটপুটে ওয়ান আসবে। কিন্তু যদি এক্স এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে জিরোর সাথে ওয়ান এন্ড করলে আউটপুটে কিন্তু জিরোই আসবে। তো এই যে আউটপুটে কি আসতেছে সেটা কিন্তু এই ক্ষেত্রে তাহলে আমার ওয়ানের উপর ডিপেন্ডেন্ট না, সেই জিনিসটা আমার তাহলে এক্স এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই কারণে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। আবার ধরো যে এটা কমপ্লিমেন্ট ল যেটা বলছে সেটা এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু ওয়ান। তো এক্স এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স প্রাইম হবে জিরো, আবার এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্স প্রাইম হবে হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান হয়, আবার জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হয়। তার মানে এই ক্ষেত্রে তুমি এক্স এর ভ্যালু কি নিচ্ছ সেটা কিন্তু ম্যাটারই করতেছে না, বিকজ যেটাই নাও না কেন তুমি ইভেনচুয়ালি আউটপুটে কিন্তু ওয়ানই আসবে। তো এইভাবে কিন্তু এই চাইলে এই প্রত্যেকটা এইভাবে প্রুফ করে দেখানো যাবে, যেগুলো ছোট ছোট ফর্মুলা, এই ছোট ফর্মুলাগুলো আমরা এরকম মুখে মুখেই প্রুফ করতে পারি। আর যেগুলো একটু বড় যেমন এটা, এই ফর্মুলাটা কিন্তু চাইলে আমরা একটু আগে যে ট্রুথ টেবিল শিখলাম এরকম ট্রুথ টেবিল দিয়ে কিন্তু এই ফর্মুলাটা প্রুফ করা যায়। ঠিক আছে, সো একটু বড় ফর্মুলাগুলো চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করা সম্ভব। বেসিক্যালি এখানে যতগুলো ফর্মুলা দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু প্রুফ করে দেখানো সম্ভব যে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখন এই ফর্মুলাগুলো তোমার প্রত্যেকটাই লাগবে এই চ্যাপ্টারে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করার জন্য। এই লেকচারের প্রত্যেকটা ফর্মুলাই হচ্ছে তোমার প্রয়োজন। সো এখন এই ফর্মুলাগুলা আমরা মুখস্থ করব কি না সেটা তোমরা নিজেরাই দেখলা, যে যে শুরুর দিকের যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো আসলে তুমি চাইলেও মুখস্থ করতে পারবা না। দিস আর ভেরি ভেরি ইজি ফর্মুলাস, এগুলো আসলে তুমি দুই একবার পড়লে এমনি মনে থাকে, এগুলো মুখস্থ করার মতন কিছু নাই। কিছু কিছু ফর্মুলা থাকতে পারে যেমন ডি মর্গানের ফর্মুলা, এই ডি মর্গানের ফর্মুলাটা তোমার মুখস্থ করতে হবে। তারপর লাস্টেরটা অ্যাবজর্পশন ল যেটা বলছে, এই দুইটা ফর্মুলা হয়তো তোমার একটু মুখস্থ করতে হইতে পারে। ডি মর্গানের ফর্মুলাটা যেমন তোমার জন্য নতুন হওয়ার কথা না, কারণ এই জিনিসটা তোমার আগে পড়ে আসার কথা। ইন্টারমিডিয়েটে আই থিঙ্ক হায়ার ম্যাথে এই ফর্মুলাটা ছিল, যারা হায়ার ম্যাথ নিয়েছিল আর কি। সো এই ফর্মুলাটা তোমার হয়তো আগেও তুমি দেখছো। তো এই ডি মর্গানের ফর্মুলা, তারপর অ্যাবজর্পশন যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাগুলো একটু দেখতে আলাদা। এই ফর্মুলাগুলো তোমার হয়তো মুখস্থ করতে হইতে পারে, বাকিগুলো কিন্তু ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, ওইগুলো আসলে মুখস্থ করার মতন তেমন কিছু নাই, তুমি এমনিতেই বলতে পারার কথা আছে কোন ক্ষেত্রে কি হয় না হয়, এটাই আর কি। বাট মেইন কথা হচ্ছে এই প্রত্যেকটা ফর্মুলাই হচ্ছে আমার লাগবে আর কি, এই ফর্মুলাগুলো ছাড়া আসলে আমাদের এই লেকচারের প্রশ্নগুলো সলভ করা সম্ভব না। আচ্ছা, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এখানে কিছু ফর্মুলার প্রুফ দেখাইছিল, সো এগুলো তো আমি বললামই মুখে মুখে প্রুফ করা যায়, আর চাইলে ট্রুথ টেবিল দিয়েও প্রুফ করা যায়, সমস্যা নাই। এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। ওই ফর্মুলাগুলো আমার কোথায় কাজে আসবে সেখানে আমরা যাব, বাট সেখানে যাওয়ার আগে আমরা এখানে আরও কিছু জিনিসপত্র আছে সেটা একটু দেখি। ফার্স্ট হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। তো ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা কি? দেখো, ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে ওরা বলছে যে এভরি ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এখন ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন মানে কি? মানে এমন এক্সপ্রেশন যেগুলোতে হচ্ছে
লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড থাকে। যেমন একটু আগে যে এক্সাম্পলটা দেখে আসছিলাম, ট্রুথ টেবিল দিয়ে যেটা সলভ করলাম, এই যে এখানে ট্রুথ টেবিল দিয়ে যেটা সলভ করলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এই ধরনের কোনো এক্সপ্রেশন যদি তোমার সামনে থাকে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মানে প্রশ্নে এরকম দেওয়া, তাহলে হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন বা ইকুয়ালিটি এক্সপ্রেশন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এই ধরনের ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন ভ্যালিডই থেকে যাবে ইফ দ্য অপারেটরস অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্টস আর ইন্টারচেঞ্জড। অপারেটর বলতে বুঝাইছে অ্যান্ড আর অর অপারেশন, এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করা হয়, আর আইডেন্টিটি এলিমেন্ট বলতে বুঝাইছে 1 আর 0, এই দুইটা যদি ইন্টারচেঞ্জ করা হয়, অর্থাৎ 0-র সাথে 1 ইন্টারচেঞ্জ করব এবং প্লাসের সাথে ডট ইন্টারচেঞ্জ করব। এইভাবে করলে আমার নতুন যে এক্সপ্রেশনটা আসবে সেইটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, ওরা এটাই বলছে। আরেকবার বলি, যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন মানে হচ্ছে যে এক্সপ্রেশনটায় লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড থাকে, যেমন এটা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আছে, দেওয়া আছে। সো যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন ভ্যালিডেই থেকে যাবে যদি আমার অপারেটর, অর্থাৎ এই প্লাস এবং ডট এবং আইডেন্টিটি এলিমেন্ট 1 এবং 0, এই জিনিসগুলা ইন্টারচেঞ্জ করা হয় বা সোয়াপ করা হয়, তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাবো সেই নতুন এক্সপ্রেশনটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনই হবে। একটা এক্সাম্পল দেখি, এই হচ্ছে আমার একটা কোশ্চেন দেওয়া আছে। সো এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সো এটা একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এখন এই এক্সপ্রেশনের যেসব জায়গায় প্লাস আছে সেগুলোকে রিপ্লেস করব আমি ডট দিয়ে, যে এখানে প্লাস ছিল পরের লাইনে এটাকে ডট দিয়ে রিপ্লেস করছি, এখানে ডট ছিল এটাকে প্লাস দিয়ে রিপ্লেস করছি। রাইট হ্যান্ড সাইডেও সেম, এখানে প্লাস ছিল এটাকে ডট দিয়ে রিপ্লেস করছি, এখানে প্লাস ছিল ডট দিয়ে রিপ্লেস করছি, আর যেখানে ডট ছিল সেটাকে প্লাস দিয়ে রিপ্লেস করছি। তাহলে এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা যেটা, সো এই ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনটাকে এই অপারেটর এবং আইডেন্টিটি এলিমেন্টগুলো চেঞ্জ করার পরে, এখানে কোনো 1 আর 0 ছিল না, যদি থাকতো তাহলে ওইগুলোকেও চেঞ্জ করতাম আসলে। যদি সাপোজ এখানে হচ্ছে প্লাস দিয়ে 1 থাকতো, তাহলে পরের লাইনে এসে এটাকে ডট দিয়ে লিখতাম হচ্ছে 0, এইভাবে চেঞ্জ করতাম আসলে যদি এখানে থাকতো আর কি এরকম। বাট এখানে তো নাই, সো আমরা সেটা লিখি নাই। তো এইভাবে চেঞ্জ করার পরে যে নতুন যে এক্সপ্রেশনটা আসছে, এই এক্সপ্রেশনটা তুমি যদি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করো, তুমি দেখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডেই আসবে। ওরা এটাই বলছে যে তোমাকে আমি প্রশ্নে যেটা দিয়ে দিছি সেটা তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আমি বলেই দিচ্ছি, এটা তুমি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করো বা না করো এটা আমি তোমার বলেই দিচ্ছি। সো হচ্ছে এটা তো তুমি দেখলাই, কিন্তু এখান থেকে তুমি এইভাবে অপারেটর আর আইডেন্টিটি এলিমেন্ট চেঞ্জ করার পরে নতুন যে এক্সপ্রেশনটা পাচ্ছ সেটা কিন্তু আমি প্রশ্নে কোথাও দিই নাই, কিন্তু সামহাও তুমি এমন একটা এক্সপ্রেশন ডিরাইভ করছো যে এক্সপ্রেশনটারও কিন্তু আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে, এবং সেটা তুমি চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখতে পারো। অথচ এটা কিন্তু আমি পরীক্ষার সময় তোমাকে প্রশ্ন হিসেবে দেই নাই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, কিন্তু যেটা আমি অরিজিনালি দিছি সেইটাকে চেঞ্জ করার পরে তুমি এমন একটা জিনিস পাইছো কোইন্সিডেন্টলি যেটারও কিনা আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডেই হবে যদি প্রুফ করা যায় ট্রুথ টেবিল দিয়ে। তাহলে তো এটাই বলছে যে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনের যদি প্লাসের সাথে ডট এবং ডটের সাথে প্লাস এবং 1-এর সাথে 0 অ্যান্ড 0-এর সাথে 1 এইভাবে যদি চেঞ্জগুলো করা হয়, তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাবো সেটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। সো এইটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। সো এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা তো একটা এক্সাম্পল দেখে আসলাম, এখানে আরেকটা দেওয়া আছে যে যেমন এটা x প্লাস 1 ইকুয়ালস টু 1। তো x প্লাস 1 ইকুয়ালস টু 1, এখানে প্লাসের জায়গায় দিব ডট, ডট থাকলে সেখানে দিতাম প্লাস, এবং 1-এর জায়গায় 0 অ্যান্ড 0-এর জায়গায় 1, এই যে প্লাসের জায়গায় ডট দিছি, 1-এর জায়গায় 0 দিছি, রাইট হ্যান্ড সাইডে শুধু 1 ছিল, এই যে 0 দিছি। সো এইভাবে তাহলে আমি যে কোনো এক্সপ্রেশনের ডুয়াল এক্সপ্রেশনটা ডিরাইভ করতে পারবো। তোমাকে যদি আমি কোনো একটা এক্সপ্রেশন দিতাম, যেমন লেটস সে এই এক্সপ্রেশনটা যদি দিতাম, এটা ডুয়াল এক্সপ্রেশনটা তাহলে এখন আমার পক্ষে ডিরাইভ করা হচ্ছে সম্ভব, এই আর কি। এই যে এই এক্সপ্রেশনটা যেটা এখানে পুরাটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনটা ডুয়াল এক্সপ্রেশন যেমন পরের লাইনে লিখছে। সো তাহলে ডুয়েল করার সিস্টেম খুবই সহজ, যে এক্সপ্রেশনটা দেওয়া থাকবে সেটাই প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় প্লাস এবং 1-এর জায়গায় 0 অ্যান্ড 0-এর জায়গায় 1, জাস্ট এইভাবে চেঞ্জ করব। এইভাবে চেঞ্জ করলেই হচ্ছে নতুন যে এক্সপ্রেশনটা আসবে সেটাই হবে ওই গিভেন এক্সপ্রেশনের ডুয়েল এক্সপ্রেশন। এই জিনিসটা কি বুঝছি সবাই, ডুয়ালিটি প্রিন্সিপাল? দুই একজন একটু রেসপন্স করলে ভালো হয় আর কি। স্যার ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইমের যে একটা ইকুয়েশন দেখালেন, এটা আরেকবার বোঝালে একটু এটা ভালো হয়। হ্যাঁ জি স্যার। হ্যাঁ আচ্ছা, একটা মিনিট। মানে স্যার এটা তো হোল প্রাইম ছিল, দেন জি, এটা আলাদা আলাদা প্রাইম কেন হলো, মানে ইনটু আলাদা আলাদা দেখে? প্রাইম হয় নাই তো স্যার, এটা কোশ্চেন, এই পুরাটাই প্রশ্ন। ওকে স্যার।
মানে একটা এক্সপ্রেশন বলতে কিন্তু ইটস নট অনলি লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে কিন্তু পুরা জিনিসটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এই পুরাটা হচ্ছে এক্সপ্রেশন। তেমনি এইখানেও কিন্তু এই পুরাটা এক্সপ্রেশন, মানে আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে আসলে এইটা, এই কোশ্চেনের পরে এটার সলিউশন হিসেবে আসতে হচ্ছে আর পরের লাইনে যেটা লিখছে সেইটা, এইটা। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে হচ্ছে এইভাবে তাহলে আমরা ডুয়েল এক্সপ্রেশন বের করতে পারি। এখন আমরা এই ডুয়াল এক্সপ্রেশনটা যেটা বললাম এটা আমাদের পরে আবার কাজে আসে আর কি। সো আমরা নেক্সট পার্টে চলে যাব, সিম্পলিফিকেশন। ওই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ে আসছি একটু আগে, থিওরামগুলো পড়ে আসছি যে এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমার হচ্ছে এই সিম্পলিফিকেশনে কাজে লাগবে। বেসিক্যালি সিম্পলিফিকেশন ইজ অ্যাকচুয়ালি ওর মেইন কন্টেন্ট ফর দিস লেকচার আর কি। তো সিম্পলিফিকেশন জিনিসটা কি? সিম্পলিফিকেশন জিনিসটা হচ্ছে আমরা যে ছোটোবেলায় সরল অঙ্ক করতাম, একটা বড় প্রশ্ন দেওয়া থাকতো, এটাকে আমরা বিভিন্ন অপারেশন করে করে আস্তে আস্তে ছোটো জিনিসে বানিয়ে নিয়ে আসতাম। তেমনি এখানেও সিম্পলিফিকেশনের আমাদের এরকম বড় বড় ইকুয়েশন দেওয়া থাকবে কিছু, যেমন ধরো এইরকম বড় একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে ছোট ইকুয়েশনে নিয়ে আসবো আর কি, এটাই। তো সিম্পলিফিকেশন করার বেশ কিছু নিয়ম আছে, একটা হচ্ছে আমরা এই লেকচারে যেটা শিখবো বুলিয়ান অ্যালজেব্রা, দেন আরেকটা আছে হচ্ছে এই যে লেকচার 5-এ যেটা আছে কে ম্যাপ ইউজ করে সিম্পলিফাই করা যায় সেটাও আমরা শিখবো। আরেকটা আছে হচ্ছে টেবুলেশন, এটার কোনো লেকচার স্লাইড আমাদের মানে লেকচার স্লাইড আসলে অ্যাভেলেবল আছে, বাট এটা আমরা সিলেবাসে রাখি নাই, প্রয়োজন নাই আর কি। তো এটা চাইলে কেউ নিজ দায়িত্বে দেখে নিতে পারে। তো এইভাবে বিভিন্ন ওয়েতে সিম্পলিফাই করা যায় আর কি। তো আমরা এই লেকচারে পড়বো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে কীভাবে বা ফর্মুলাগুলো দিয়ে কীভাবে সিম্পলিফাই করা যায় সেটা। তো ওইটার এখানে দেখো যে খেয়াল করে একটা এক্সাম্পল দিছে। সো এটা আসলে এখানে চারটা ইকুয়েশন লিখছে, f1 f2 f3 f4, চারটা ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা হচ্ছে x y z প্রাইম, পরেরটা হচ্ছে x প্লাস y z, এরকম চারটা ইকুয়েশন লিখছে। তো তোমাকে আমি যদি বলতাম এগুলা ট্রুথ টেবিল বের করে দাও, ট্রুথ টেবিল তো তুমি বের করতেই পারতা। প্রথমটার ট্রুথ টেবিল বের করা যাইতো x y z প্রাইম, পরেরটারও বের করা যাইতো, পরেরটারও। সো এরকম চারটা ইকুয়েশনেরই ট্রুথ টেবিলগুলো জেনারেট করছে হচ্ছে এই পাশে, শুধু মেইন আনসারটা লিখছে আর কি। সো এরকম চারটার জন্য চারটা কলাম দিয়ে এই কী কী ভ্যালু আসে না আসে এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল ধরে ওই ভ্যালুগুলো এখানে লিখছে। লেখার পরে এখন আমি যদি তোমার প্রশ্ন করি এখান থেকে যে এই ট্রুথ টেবিল থেকে এমন দুইটা কলাম খুঁজে বের করা আউটপুটের, যে আউটপুট দুইটা সেম টু সেম, যে আউটপুট কলাম দুইটা একদম সেম টু সেম। তো তুমি খেয়াল করলে দেখবা এই যে রেড কালারের কলামটা আর এই যে ব্লু কালারের কলামটা, এই দুইটা কলাম হচ্ছে একদম সেম। তাহলে এখান থেকে তুমি আমারে বলতা যে স্যার f3 ইকুয়ালস টু f4, কারণ এই দুইটা ট্রুথ টেবিল সেম, তার মানে আমরা বলতে পারি যে f3 আর f4 এর ইকুয়েশনটা ইকুয়াল একটা আরেকটার। এখন আমি তোমার যদি বলি যে এটা ট্রুথ টেবিল দিয়ে তুমি করতে পারবা না, এটা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে করতে হবে বা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন ইউজ করে করতে হবে, কিভাবে করবা? তো তার মানে এই বড় ইকুয়েশনটার থেকে সামহাউ এই ছোট ইকুয়েশনটার সমান নিয়ে আসতে হবে। তো সেইটা কিভাবে করা যাবে? তো এটা এখানে করে দেওয়া আছে, খেয়াল করে দেখো এই পাশে ফর্মুলাগুলোও লেখা আছে আর লেফটে হচ্ছে আমার জিনিসটা সলভ করে দেওয়া আছে। সো আমার এখানে কোশ্চেনটা যেটা দেওয়া, সো f3 ইকুয়ালস টু সামথিং, তো এই হচ্ছে আমার কোশ্চেন, এই কোশ্চেনটা অনুযায়ী সলভ করব। ফার্স্ট হচ্ছে আমি ব্র্যাকেটগুলো তুলে দিছি, ব্র্যাকেটগুলো তুলে দিয়ে পুরো জিনিসটাকে একসাথে লিখছি। এখন এখান থেকে ফার্স্টের দুইটা যে টার্ম আছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড আর এক্স প্রাইম ওয়াই জেড, এখান থেকে তুমি খেয়াল করলে দেখবা যে এক্স প্রাইম আর জেড এই অংশটা কিন্তু কমন নেওয়া যায়। তো এই প্রথম দুইটা টার্ম থেকে যদি আমি এক্স প্রাইম জেড কমন নেই, তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি কমন নিলে? এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াই প্রাইম আর হচ্ছে ওয়াই, এখান থেকে আমি পাচ্ছি ওয়াই প্রাইম আর ওয়াই যদি কমন নেই। তারপরে বাকি অংশটা আগের মতোই আছে। তারপরের লাইনে এক্স প্রাইম জেড এর পরে এই ওয়াই প্রাইম প্লাস ওয়াই, এই অংশটাকে লিখতেছে হচ্ছে 1। এখন এই অংশটা কোন ফর্মুলা ইউজ করে 1 লিখতেছে? এই ফর্মুলাগুলো দেখে এখান থেকে কি বলা সম্ভব এখান থেকে ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু যে 1 সেটা কোন ফর্মুলা ইউজ করে আসছে? স্যার 5 নাম্বার ফর্মুলা। জি, পোস্টুলেট 5। এই যে দেখো x প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু 1 দেওয়া আছে, খেয়াল করলে দেখবা এই যে x প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু 1, তাহলে এখানে y প্লাস ওয়াই প্রাইম ইকুয়ালস টু 1 হবে, জাস্ট x এর জায়গায় y, তো আর তো কিছু না। সো এই জন্য এটাকে লিখছে হচ্ছে 1। তারপরে x প্রাইম z এটার সাথে 1 অ্যান্ড হিসেবে আছে, প্লাস হচ্ছে এক্স ওয়াই প্রাইম। এর পরের লাইনে কিন্তু এই অংশটাকে চেঞ্জ করে ওরা লিখছে এক্স প্রাইম জেড। তাহলে এই 1টাকে যে বাদ দিয়ে দিল, এটাকে বাদ দিল কিভাবে? এইটা আবার কোন ফর্মুলা ইউজ করে লিখছে? একদম ফার্স্টের ফর্মুলাটা তুমি খেয়াল করে দেখো। জি স্যার, ফার্স্ট ফর্মুলা। রাইট,
আইডেন্টিটি এই যে পোস্টুলেট 2 যেটা সেটার বি নাম্বারটা x.1 ইকুয়ালস টু এক্স। তো x.1 ইকুয়ালস টু এক্স যদি হয়, এখানে x এর জায়গায় আছে হচ্ছে x প্রাইম z, এই পুরাটাকে আমি x হিসাবে চিন্তা করব। তাহলে x প্রাইম z ডট 1 বা and 1 ইকুয়ালস টু হচ্ছে x প্রাইম z, এই জন্য এখানে x প্রাইম জেডটা রাখছে, 1টা বাদ দিয়েছি। তাহলে x প্রাইম z প্লাস x y প্রাইম, এটাই কিন্তু আমার এই f4 এর ইকুয়েশনটার সমান চলে আসলো আসলে। তাহলে এইভাবে বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা ইউজ করেও কিন্তু আমরা আসলে একটা বড় ইকুয়েশনকে ছোট ইকুয়েশনে নিয়ে আসতে পারি। এখন কাহিনী হচ্ছে এই ফর্মুলাগুলো কি আমার তাহলে পরীক্ষার সময় দেওয়া থাকবে? অবভিয়াসলি ফর্মুলাগুলো দেওয়া থাকবে না, ফর্মুলাগুলো তোমার নিজের থেকে পারতে হবে। এখানে লেকচার স্লাইডে দেওয়া আছে, তোমার যাতে বুঝতে সুবিধা হয় যে কোথায় কোনটা ইউজ করে কি করতেছো সেটা। সেকেন্ড কোশ্চেন, ফর্মুলাগুলো কি আমার প্রত্যেক লাইনে লিখতে হবে যে কোন ফর্মুলা কোথায় ইউজ করতেছি? আনসার হচ্ছে না, একটাও লিখতে হবে না কোন ফর্মুলা কোথায় ইউজ করতেছো। জাস্ট ইউজ দ্য ফর্মুলাস কারেক্টলি অ্যান্ড ডিরাইভ দ্য স্মলার ইকুয়েশন, এই আর কি। ফর্মুলা কোনটা ইউজ করতেছো, কত নাম্বার, কি নাম, এগুলা কিচ্ছু লাগবে না, ঠিক আছে, এইটাই আর কি। আচ্ছা, সো এটা তো খুবই খুবই সহজ একটা এক্সাম্পল ছিল আসলে, মাত্র 2-1 লাইন করলেই আসলে এটা সিম্পলিফাই হয়ে গেছে। তো এর থেকে বড় ইকুয়েশনও থাকতে পারে, এখানেও আরও বেশ কিছু এক্সাম্পল আছে। এখান থেকে আমরা এই যে এটা কিন্তু আমরা আসলে অলরেডি সলভ করে আসছি, ঠিক আছে, এটা যে এই প্রশ্নটা ওইটাই ছিল আসলে, এটা অলরেডি সলভ করে আসছি। সো আমরা বাকিগুলো একটু সলভ করার ট্রাই করি। যেমন ধরলাম যে ফার্স্ট সেটটা তো খুবই সহজ, যে এক্স প্রাইম সরি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম, এটা কীভাবে করবো? এখান থেকে আমরা এক্স কমন হিসেবে নিতে পারি, নিয়ে ওয়াই প্লাস ওয়াই প্রাইম এরকম লিখতে পারি, অর্থাৎ শুধু এক্স থাকবে না? জি, শুধু এক্স থাকবে, আমি ওইটাই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর কি। সো এক্স ডট ওয়ান এবং ইভেনচুয়ালি হচ্ছে এখান থেকে এক্স আসে আনসার, এই আর কি। সো হ্যাঁ, যেটাও বললো যে শুধু এক্স আর কি আনসার। তো যখন তুমি আসলে কয়েকটা ক্লাস করে ফেলবা, তখন এই যে এইভাবে ডাইরেক্টলি তুমি হয়তো বেশ কয়েকটা লাইন নিজে এমনিতেই চিন্তা করে ফেলতে পারবা যেখান থেকে আসলে আনসার কি আসার কথা, বা এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে কি আসে। বাট আমরা যেহেতু এখনও প্রথম দিকে আছি, সো আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আর কি, এটাই। পরীক্ষার সময় আসলে এগুলো খাতায় করার সময় খুব বেশি লাইন স্কিপ করা উচিত না, কারণ আমরা আসলে যেহেতু এটা সিম্পলিফিকেশন প্রসিডিউরটাই জানতে চাচ্ছি। এখন তুমি 5 লাইন স্কিপ করে একটা লাইন লিখলা, ওটা তো আসলে বোঝা যাবে না যে তুমি আসলে আদৌ এটা সিম্পলিফাই করছো নাকি এটা কারোর থেকে দেখে লিখছো বা শুনে লিখছো, এরকম আর কি। সো আমরা লাইন স্কিপ না করতে ট্রাই করবো আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম সেটার এই যে আনসার তো এখানে দেওয়া আছে। এই সি নাম্বারটা একটু চিন্তা করি, এটা সি নাম্বারটা একটু কম্পারেটিভলি একটু কমপ্লিকেটেড আছে। সো সি নাম্বারটা চিন্তা করি, এইটাতে কি করা যায়? এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই, এটাকে কোন ফর্মুলায় ফেলা যায়? এই যে রাইট সাইডে যে ফর্মুলাগুলো দেওয়া আছে, কোনোটার সাথে কি ম্যাচ করে এটা? ফার্স্ট অফ অল এখানে কি কিছু কমন নেওয়া যাচ্ছে? নো স্যার, কমন নেওয়া যায় না, এটাই তো কমন নেওয়া যায় না, আবার মাল্টিপ্লাই করার মতনও কিছু নাই। তাহলে এটাকে কোন ফর্মুলায় ফেলা যায়? এনি আইডিয়া? তোমার দেখে ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ। তো তোমার দেখে অনেকের কিন্তু মনে হতে পারে এই যে লাস্টেরটা অ্যাবজর্পশন ল, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স, কিন্তু অ্যাবজর্পশন লতে কিন্তু তুমি ফেলতে পারবা না, কারণ এটা কিন্তু এক্স প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এখানেও এক্স, পরের অংশেও এক্স। কিন্তু আমার এখানে কিন্তু দুই জায়গায় সেম জিনিস না, এখানে এক্স আর এখানে এক্স প্রাইম, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো তার মানে এটা অ্যাবজর্পশন লতে ফেলা যাবে না, এটা ফেলতে হবে ডিস্ট্রিবিউটিভ লতে। এই যে আমার ডিস্ট্রিবিউটিভ ল পোস্টুলেট 4 যেটা, এটার বি নাম্বারটা খেয়াল করে দেখো, এটার বি নাম্বারটা কিন্তু সেম টু সেম এটার মতন। এখানে এক্স প্লাস ওয়াই জেড, অর্থাৎ তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল, এখানেও কিন্তু মানে তিনটা আলাদা আলাদা জিনিস আছে আর কি, এখানেও কিন্তু তিনটা আলাদা জিনিস আছে, এক্স, এক্স প্রাইম, ওয়াই। সো এক্স প্লাস ওয়াই জেড এই ফর্মুলা অনুযায়ী যদি আমি এটা ডিরাইভ করতে চাই, তাহলে কিন্তু আমি এটা লিখবো হচ্ছে এইভাবে, এক্স প্লাস এক্স প্রাইম অ্যান্ড এক্স প্লাস ওয়াই, এইভাবে লিখবো। সো এক্স প্লাস এক্স প্রাইম অ্যান্ড এক্স প্লাস ওয়াই ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী ডিরাইভ করলাম। দেন এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি 1, আর এই পাশে থাকে এক্স প্লাস ওয়াই, অ্যান্ড তারপরে এক্স ডট ওয়ান ইকুয়ালস টু যেহেতু এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ডট ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমার ফাইনাল আনসার এটার থেকে। তো এই যে এই জিনিসটা, এটাতে কমন নেওয়া গেল না, আবার এটাতে কিছু মাল্টিপ্লাই করার মতনও পাচ্ছি না শুরুর থেকে। সো তখন কিন্তু আমার দেখতে হয়েছে যেটা আসলে অন্য কোন ফর্মুলায় পড়ে। তো
তো সবসময় যে আসলে কমন নেওয়া যাবে বা অন্য কিছু করা যাবে এমন না, সামটাইমস দেখতে হবে যে এক্স্যাক্টলি এটা কোনো ফর্মুলায় পড়ে কি না, তো সেই অনুযায়ী ডিরাইভ করতে হবে। বিকজ অনেকে ভাবতে পারে যে এটা তো আসলে কিছুই করা যায় না, এটা তাহলে কোনো আনসার হবে না, এটা এইটুকুই আনসার, প্রশ্নে যেটা দেওয়া আছে এটাই আনসার, কিন্তু আসলে কিন্তু তা না, সেটা দেখাই গেল এরকম আর কি। সো আমরা আরেকটা ট্রাই করি, কোনটা ট্রাই করব, এটা ডি নাম্বারটা যেটা সেটা, এটা একটু ট্রাই করি, ডি নাম্বারটা। সো এইখানে দেখো যে কিছু কমন নেওয়া যায় না, কিন্তু এখানে কমন না নেওয়া গেলেও কিন্তু মাল্টিপ্লাই করা যায়, ব্র্যাকেটগুলো তুলে দেওয়া যায় আর কি, তুলে দিয়ে মাল্টিপ্লাই করা যায়। তো এক্স এক্স ডট এক্স প্রাইম বা এক্স এক্স প্রাইম, এটার মানে কিন্তু জিরো, তুমি খেয়াল করলে দেখবা এই যে ফর্মুলা আছে, জিরো। রাইট, জিরো। সো এটা জিরো প্লাস এক্স ওয়াই, আর জিরো প্লাস এক্স ওয়াই মানে এক্স প্লাস জিরো ইকুয়ালস টু এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস জিরো ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই। সো সিম্পল, দিস আর ভেরি সিম্পল এক্সাম্পলস আর কি। পরীক্ষার সময় স্বাভাবিকভাবেই এত ছোট এক্সাম্পল আসে না, বাট আমরা যেহেতু লেকচারের মধ্যে আছি আসলে এখন, এবং ইনিশিয়াল স্টেজে আছে এই জিনিসপত্রের, এই জন্য এখানে এই এক্সাম্পলগুলো কম্পারেটিভলি অনেক ছোট ছোট দেখানো হয়েছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এই এক্সাম্পলগুলো বড় হোক বা ছোট হোক সেটা কিন্তু আসলে ম্যাটার করতেছে না, তুমি যদি ফর্মুলাগুলো জানো। বিকজ একটা বড় ইকুয়েশন দিলেও সেটাও কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ সলভ করবা এই ফর্মুলা ধরে ধরেই আসলে। সো তুমি যদি ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা জানো, তাহলে আসলে তোমার এক্সাম্পলটা বড় দেওয়া হচ্ছে নাকি ছোট দেওয়া হচ্ছে সেটা আসলে কিছু যায় আসে না আর কি, এটাই। তো আমি এখানে যেগুলো দেখালাম এই প্রত্যেকটারই সলিউশনগুলো এখানে অলরেডি দেওয়া আছে আর কি, তো তুমি এগুলো টেস্ট করে দেখতে পারো, সমস্যা নাই। সো প্রত্যেকটা এখানে দেওয়া আছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে এগুলো চাইলে তুমি ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখতে পারো। সো এটা তো খুবই সহজ হবে, বোঝাই যাচ্ছে, তো চাইলে করে দেখতে পারো আর কি। ইউল গেট দ্য সেম স্টাফ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মানে এখানে যেরকম আসছে, যেমন এইটাকে সিম্পলিফাই করলে যে এক্স আসছে সেটা আসলেই এরকম আসে কিনা তুমি চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখতে পারো এই আর কি। বাট পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা দেখতে হবে, ঠিক আছে। সো প্রশ্নে যদি বলা থাকে যে হচ্ছে সিম্পলিফাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা বা সিম্পলিফাই ইউজিং অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, তাহলে কিন্তু তোমার এইভাবে ফর্মুলা ধরে ধরে করতে হবে। আর যদি বলা থাকে সিম্পলিফাই ইউজিং ট্রুথ টেবিল বা সামথিং, সিম্পলিফাই ইউজিং ট্রুথ টেবিল মানে প্রুফ দ্য ফলোয়িং ইউজিং ট্রুথ টেবিল, তাহলে হচ্ছে তুমি এরকম ট্রুথ টেবিল ইউজ করে করবা। সো কীভাবে কী করতে বলে সেটা চেক করে করবা আর কি। মোস্ট অফ দ্য কেসেস আসলে ট্রুথ টেবিলগুলো আসে না, এরকম বুলিয়ান অ্যালজেব্রা দিয়েই সিম্পলিফাই করাটা আসে আর কি। তো আমরা একটু আগে যে ডুয়ালিটি শিখে আসলাম, সেই ডুয়ালিটির আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে এইখানে দেখানো আছে। সো এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে একটা ফাংশনকে কিভাবে কমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটা, একটা ফাংশনকে কিভাবে কমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটা। তো একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করা মানেটা কি? মানে হচ্ছে তোমার যদি একটা ফাংশন আমি দিতাম হচ্ছে লেটস সে একটা ফাংশন হচ্ছে এ, তো এই এ কে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এ কে প্রাইম বানানো, এরকম আর কি। ইকুয়ালস টু না, মানে পরের লাইনে হচ্ছে এ প্রাইম লেখা, এরকম আর কি। সো আমাদের এখানে জিনিসটা এইটাই যে একটা ফাংশন দিবে কোশ্চেনে, এই যে এই হচ্ছে আমার একটা ফাংশন, এই ফাংশনটাকে কমপ্লিমেন্ট করা মানে এই পুরাটার উপর প্রাইম দেওয়া আর কি, এটাই। তো এই পুরাটার উপর প্রাইম দেওয়া মানে হচ্ছে এটাকে স্টেপ বাই স্টেপ ওই রকম ফর্মুলা দিয়ে ভেঙে ভেঙে সামনের দিকে আগানো। তো ওই পদ্ধতি অনুযায়ী যদি আমরা আগাই তাহলে আমাদের এই জিনিসটা একটু বেশ ভালোই কমপ্লিকেটেড হয়ে যায় আর কি। কেন কমপ্লিকেটেড হয়ে যায় আমি তোমাকে একটু দেখাই। সো আমার কোশ্চেনটা হচ্ছে এইটাকে বলছে যে কমপ্লিমেন্ট করা। তো এটাকে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এই ফাংশনটার উপরে প্রাইম দেওয়া। ওকে, সো এই পুরাটার উপর হচ্ছে আমি প্রাইম দেই। এখন এই পুরাটার উপর প্রাইম দিলে এটাতে কিন্তু ডি মর্গানস ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। ডি মর্গান ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল প্রাইম যদি হয় তাহলে, মানে ডি মর্গানের ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স প্লাস ওয়াই হোল প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম, এরকম ফর্মুলাটা। এখন এই ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে ফর্মুলাটা। ওকে, সো এই ফর্মুলা অনুযায়ী যদি আমি প্রথম লাইনটা যদি আমি হিসাব করি তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে এরকম, ওয়াই জেড প্রাইম, সরি এখানে ভুল দিছিলাম একটু, ডট হবে, তারপরে ডট, তারপরে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড হোল প্রাইম, এরকম। এখন সমস্যা হচ্ছে এই যে এই অংশটা যেটা, এটাকেও তো চাইলে আবার ডি মর্গানের ফর্মুলায় ফেলা যায়, কারণ এখানে আছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম। এখানে এক্স প্রাইমটাকে যদি আমি একটা জিনিস ধরি আর ওয়াই জেড প্রাইমটাকে যদি আরেকটা জিনিস ধরি, তাহলে এটা কিন্তু আবার ডি মর্গানের আরেকটা ফর্মুলায় ফেলা যায়। ডি মর্গানের আরেকটা ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই হোল প্রাইম ইকুয়ালস টু এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম। তো আমি চাইলে
এই অংশের মধ্যেও কিন্তু এরকম এটাকে এক্স হিসাবে ধরলাম আর এই ওয়াই জেড প্রাইমকে ওয়াই হিসাবে ধরলাম, ধরে এই অংশটাকে আবারও হচ্ছে ডিরাইভ করা যাবে চাইলে ডি মর্গানের ফর্মুলা দিয়ে আরও লেখা যাবে। তো এইভাবে করতে থাকলে সমস্যা হচ্ছে এরপরে এই যে ওয়াই জেড প্রাইমের অংশটা সেইটাকেও কিন্তু আবার ডি মর্গানের ফর্মুলায় ফেলা যাবে। সো আমার কিন্তু জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে অ্যান্ড দেয়ার আর অনলি টু টার্মস। তো মাত্র দুইটা টার্মের জন্যই যদি আমার এরকম প্রত্যেক লাইনে ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় এবং জিনিসটা যদি এরকম কমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে আমার যখন এখানে টার্মের সংখ্যা আরও বাড়বে তখন জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমার এই জিনিসগুলো যদি এত কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে কিন্তু আমার জন্য করাটা ডিফিকাল্ট এবং এখান থেকে কারেক্ট আনসারটা বের করে নিয়ে আসা ডিফিকাল্ট। সো এই জন্য এটা আমরা আসলে ডি মর্গানের ফর্মুলা দিয়ে করতে চাচ্ছি না। এটা আমরা ডি মর্গানের ফর্মুলা দিয়ে না করে হচ্ছে আমরা একটু আগে যে ডুয়ালিটি শিখছি সেই ডুয়ালিটি ইউজ করে করব এবং এটা খুবই ইজি। এই ডুয়ালিটি ইউজ করে করলে কি হয়, ফার্স্টে তোমার ইনিশিয়ালি যে কোশ্চেনটা যেটা দেওয়া থাকবে সেই এক্সপ্রেশনটার ডুয়েল এক্সপ্রেশনটা বের করতে হবে, ঠিক আছে? সেই এক্সপ্রেশনটার ডুয়েল এক্সপ্রেশন বের করতে হবে, অর্থাৎ এই এক্সপ্রেশনটা দেওয়া আছে এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম প্লাস এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এটা ডুয়েল ইকুয়েশনটা বের করতে হবে। ডুয়েল ইকুয়েশন বের করার মানে হচ্ছে প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান এরকম দেওয়া। তো এখানে এই যে এক্স প্রাইম এখানে তো ডট দেওয়া নাই, অ্যান্ড হিসেবেই দেওয়া, তো ডট দেওয়া না থাকলেও তো সেটা অ্যান্ড, আমি আগেও বলছি। তো এই অ্যান্ডকে বানাইতে হবে অর, তো এই অ্যান্ডের জায়গায় এখানে বসালাম অর। এরপরে ওয়াই অ্যান্ড জেড প্রাইম এইখানে বসালাম হচ্ছে অর, এরকম বসালাম। যেখানে অর ছিল সেই জায়গাটাতে বানাইছি হচ্ছে অ্যান্ড, তারপরের অংশটায় আবার যেসব জায়গায় অ্যান্ড ছিল সেই জায়গাগুলোতে বসেছে হচ্ছে অরের সিম্বল। তো ফার্স্টে ডুয়েল এক্সপ্রেশনটা বের করছি। তো যখন ডুয়েল এক্সপ্রেশনটা বের করে ফেললাম তারপরে এখন আমি হচ্ছে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। এখন লিটারেল মানে কি? লিটারেল মানে হচ্ছে এই একটা লাইনে তোমার যতগুলো আলাদা আলাদা জিনিস আছে প্রত্যেকগুলো, অর্থাৎ এক্স প্রাইম একটা লিটারেল, ওয়াই একটা লিটারেল, জেড প্রাইম একটা লিটারেল। আমি যদি বলতাম এখানে ভেরিয়েবলের সংখ্যা কয়টা, তুমি আমাকে আনসার দিতা তিনটা, এক্স ওয়াই আর জেড। কিন্তু আমি যদি তোমাকে বলি লিটারেলের সংখ্যা কয়টা, লিটারেল কিন্তু এখানে তিনটা না, লিটারেল হচ্ছে ছয়টা। এই আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস একটা একটা করে লিটারেল। সো এইবার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করতে হবে। প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা মানে কি? মানে হচ্ছে যেখানে প্রাইম আছে সেই প্রাইমটা বাদ চলে যাবে, আর যেখানে প্রাইম নাই সেটাতে প্রাইম দেওয়া। কারণ তুমি হিসাব করো আসলে কমপ্লিমেন্ট করা মানে কি? কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এ থাকলে সেটা হয়ে যাবে এ প্রাইম, আর যদি কোথাও এ প্রাইম থাকে সেটা হয়ে যাবে হচ্ছে এ প্রাইম তো আগের থেকে ছিলই, এটার উপরে হচ্ছে আবার প্রাইম হবে। তো এ ডাবল প্রাইম মানে কিন্তু আসলে এ। কেন এ ডাবল প্রাইম মানে এ সেটা তুমি বুঝবা হচ্ছে হিসাব করলেই। যেমন আমি দেখাই যে এ ইকুয়ালস টু যদি 0 হয়, এ প্রাইম মানে হচ্ছে 1, আর এ প্রাইমকে যদি আবারও প্রাইম করা হয় সেই 1 হয়ে যাবে হচ্ছে 0। তাহলে এ ডাবল প্রাইম আর এ দুইটা কিন্তু আসলে সেম জিনিস, ঠিক আছে? এ ডাবল প্রাইম মানে কিন্তু আসলে এ, এটাই এটাই দেখাইলাম আর কি এভাবে হিসাব করে। সো তাহলে এখান থেকে যেটা দেখতেছি আমরা যে এখানে এক্স প্রাইম ছিল, তো এটাকে কমপ্লিমেন্ট করলে হয়ে যাবে হচ্ছে এক্স, কারণ এক্স প্রাইমকে আবার উপরে প্রাইম দিব, সো ইভেনচুয়ালি এটা হয়ে যাবে এক্স। এখানে ছিল ওয়াই, এটা হয়ে গেল ওয়াই প্রাইম। এখানে ছিল জেড প্রাইম, এটা হয়ে গেল জেড। তারপরে এখানে এক্স প্রাইম ছিল, এটা হয়ে গেল এক্স, ওয়াই প্রাইম থেকে ওয়াই এবং জেড থেকে জেড প্রাইম। সো প্রাইম থাকলে প্রাইমটা বাদ দিব, প্রাইম না থাকলে হচ্ছে প্রাইমটা বসাবো। সো এইভাবে সেকেন্ড স্টেপটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব, করলে যেটা পাইলাম ওইটাই হচ্ছে আমার ফাইনাল আনসার, ঠিক আছে? ওইটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। সো এইটাকে কমপ্লিমেন্ট করলে যেটা আসতো সেই আনসারটাই হচ্ছে এইটা যেটা আমি বের করলাম। সো মাত্র দুইটা স্টেপ কিন্তু। ফার্স্ট স্টেপ হচ্ছে ডুয়েল ইকুয়েশনটা বের করা, সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা। দিজ আর দ্য অনলি স্টেপ। সো এইখানে সুবিধা হচ্ছে আমার, এখানে ইকুয়েশনটা যদি আরও বড় হইতো, এখানে আমার আরও 100টা টার্ম থাকুক, ডাজেন্ট ম্যাটার, ওই 100টা টার্ম থাকলেও আমার কিন্তু দুই লাইনেই হয়তো আনসার। কিন্তু তুমি যদি ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করে করো স্টেপ বাই স্টেপ, এই পুরাটার উপর ফার্স্টে প্রাইম দিয়ে তারপরে ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করা স্টার্ট করলা, ওই বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে করতে থাকলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এখানে দুইটা টার্মের জন্যই তোমার 7-8 লাইন চলে আসবে, আর যদি এখানে টার্ম যদি 10টা থাকতো তাহলে অবভিয়াসলি এটা মানে 25-30 লাইনের সলিউশন হয়ে যাইতো আর কি। কিন্তু সেটা কিন্তু আমার করতে হচ্ছে না, কারণ হচ্ছে আমি এই নিয়মটা পারি। এই নিয়ম অনুযায়ী তোমার এই অরিজিনাল কোশ্চেনটা যত বড়ই থাকুক না কেন, ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ওই অরিজিনাল ইকুয়েশনটাকে ডুয়েল ইকুয়েশনে নেওয়া, ডুয়েল ইকুয়েশনটা বের করা। সেকেন্ড স্টেপ হচ্ছে এই ডুয়েল ইকুয়েশনের যেসব জায়গায় মানে প্রত্যেকটা জায়গাকে কমপ্লিমেন্ট করা। সো যতগুলা লিটারেল আছে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা, প্রাইম থাকলে প্রাইম দেওয়া, প্রাইম না থাকলে প্রাইম থাকলে প্রাইম বাদ দেওয়া, প্রাইম না থাকলে হচ্ছে প্রাইম দেওয়া, এটাই আর কি।
সো জাস্ট দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ করলে যে কোনো ইকুয়েশনকেই কমপ্লিমেন্ট করা সম্ভব। যেমন এখানে দেওয়া আছে, খেয়াল করো এই কোশ্চেনটা। সো ফার্স্টের লাইনে এইটাকে ডুয়েল করছে, এই যে ডুয়েল করে যেসব জায়গায় অ্যান্ড ছিল সেখানে প্লাস বসেছে, যেসব জায়গায় প্লাস ছিল সেখানে অ্যান্ড বসাইছে, মানে ডট দিছে বা না দেওয়া একই কথা, সো অ্যান্ড বানাইছে আর কি এটা। দেন এই ডুয়েল ইকুয়েশনটা যেটা আসছে এইটাকে হচ্ছে কমপ্লিমেন্ট করছে, এইটাকে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করছে। এখানে এক্স ছিল, এটাকে লিখছে এক্স প্রাইম, এখানে ওয়াই প্রাইম ছিল, এটাকে লিখছে ওয়াই, জেড প্রাইম ছিল, লিখছে জেড, এখানে ওয়াই ছিল, লিখছে ওয়াই প্রাইম, জেড ছিল, লিখছে জেড প্রাইম। সো যে কোনো ইকুয়েশনেই থাকুক না কেন, আমার জাস্ট দুই লাইনের মধ্যেই কিন্তু আমি এই জিনিসগুলোকে কমপ্লিমেন্ট করতে পারতেছি। বুঝা গেছে এই সিস্টেমটা? ফার্স্ট লাইন হচ্ছে ডুয়েল ইকুয়েশন বের করা, সেকেন্ড লাইন হচ্ছে প্রত্যেক ডুয়েল ইকুয়েশনের প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা। কারো কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন কারো? নো স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে এই পার্টটা? সো আমাদের এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, এই জিনিসটা কিন্তু এই কমপ্লিমেন্ট করা কিন্তু পরীক্ষায় মানে 1 মার্ক 2 মার্ক এরকম ছোটোখাটো মার্কের জন্য আসে অনেক সময়, যে একটা ফাংশন দিয়ে বলে এটাকে কমপ্লিমেন্ট করো। সো তোমার জাস্ট এই দুইটা স্টেপ করতে হবে, এই আর কি, আর কিছু না। ওকে, সো যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা এখন পর্যন্ত পড়লাম হচ্ছে কমপ্লিমেন্টের পার্ট পর্যন্ত। সো আমরা ওই যে বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলাগুলো যে পড়ে আসছি, এখানে আরও বেশ কিছু প্র্যাকটিস দেওয়া আছে, যে প্র্যাকটিসগুলো হচ্ছে যে কিভাবে এগুলো সিম্পলিফাই করা যায় আর কি সেইটা। যেমন এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা সলভ করছি আসলে অলরেডি, এই ধরনের প্রশ্ন সলভ করছি। এখানে যে ই নাম্বারে একটা প্রশ্ন দেওয়া আছে, এফ নাম্বারে একটা প্রশ্ন দেওয়া আছে। সো এগুলোর অ্যান্সার দেওয়া আছে, এগুলোর এখানে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, প্রথম চারটা করে দেওয়া আছে, আর ই আর এফ নাম্বারটা একটু বড়, তো এই প্র্যাকটিসটা যাতে তোমার হয় সেই জন্য এইখানে হচ্ছে এগুলোর অ্যান্সারটা দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য প্রসেস ইয়োরসেলফ। সো আমরা এখানে ই নাম্বারটা যেটা আছে এটা আমরা আমাদের নেক্সট ডেতে আমরা যখন ভার্সিটিতে পড়বো তখন আমরা এইখান থেকে স্টার্ট করব আর কি, এই জায়গা থেকে স্টার্ট করব, করে এই নাম্বার থেকেই স্টার্ট করব। এই নাম্বারটা আমি ক্লাসে করে দেখায় দিব যে এটা কীভাবে করে না করে অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এফ নাম্বারটাও যদি সম্ভব হয় দেখায় দিব, নাহলে তো নাই, বাট দুইটা অ্যাপ মানে একই রকম আর কি, দুইটাই একই সাইজের ম্যাথ, ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা এগুলো সলভ করতে পারবো। সো মিন হোয়াইল তোমরা চাইলে বাসায় এই আর এফ নাম্বারটা অলরেডি প্র্যাকটিস করতে পারো, এগুলো কিন্তু নেটেও অনেক জায়গায় অ্যাভেলেবল, আমাদের প্র্যাকটিস শিট দেখা যেটা দেওয়া আছে শেয়ার করা আছে ওইখানেও আছে। সো এগুলো নিজেরা মানে অনেক জায়গা থেকে নিয়েই প্র্যাকটিস করা যায় এই প্রশ্নগুলো আর কি। সো ফর্মুলাগুলো পারতে হয়, ফর্মুলাগুলো পারলে আসলে এই ধরনের কোশ্চেনগুলো যত বড়ই থাকুক আর যত ছোট থাকুক ডাজেন্ট ম্যাটার, সবগুলাই সলভ করা সম্ভব আর কি। সো আমরা নেক্সট ক্লাসে এই 31 নম্বর যে স্লাইডটা, এই 31 নম্বর স্লাইড থেকে পড়া স্টার্ট করবো আর কি। ওকে, সো তাহলে অ্যাটেন্ডেন্সটা নেই, আজকের ক্লাস আর বাড়াবো না, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা শেষ করে দিব। আগে সেকশন 10-এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আমি অ্যাটেন্ডেন্সের শিটটা শেয়ার করে দিই। আগে সেকশন 10-এরটা নিচ্ছি, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাবে সে লিভ দিতে পারবে, আর ক্লাসটা অলরেডি রেকর্ড হচ্ছে, সো ক্লাস শেষ হয়ে গেলে রেকর্ডিংটা হচ্ছে দিয়ে দিব স্ল্যাকে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স: মমিনুল হক ফারদিন, তানভীর আহমেদ তামিম, রুবাইয়াত মালিহা, তানজুম খন্দকার, অদিতি বিশ্বাস, মির্জা গোলাম বাইজিদ, Yes, sir. সাদিয়া সঞ্জনা শশী, প্রেজেন্ট স্যার। ইশতিয়াক আহমেদ বাঁধন, Yes, sir. ফাহাদ ইসলাম, নাফিজ ইমতিয়াজ ফুয়াদ, সামানিয়া জান্নাতি ইসমাম, শাফায়েত আমিন জিহান, Present, sir. মেহরুন নেসা হিয়া, মাকসুরাতুন নেসা, নাইমুর রহমান, Yes, sir. ইলমা তাওরাত, অরিত্রদা স্বর্ঘ, অর্পণ শর্মা, Present, sir. সাদমান সাফিন ওয়াসিফ, আবেদু সুলতানা, ফারহানা তাসনিম ইভা, হুমায়রা আয়েশা, Present, sir. ফারদিন এম রাহিন হুসাইন, রাফিয়া ইসলাম, আরাফাত ইসলাম সিয়াম, Yes, sir. নাফিজ ইমতিয়াজ, লামিয়া চৌধুরী, আবরার রাইন, আচ্ছা,
সেকশন 11 এর অ্যাটেন্ডেন্স মাহির শাহরিয়ার, সরি কে বললা? মাহির শাহরিয়ার, ওকে। মুশফিকুস সালেহিন, Present, sir. মুতাসিম আহমেদ, Yes, sir. সামিয়া রহমান, Present, sir. মাকসুদুল হক সাগর, সাদনান ইসলাম। Present, sir. সাদনান ইসলাম আসছো? Yes, sir. রাফিয়া জেরিন আলিশা, Present, sir. রিহা সাবাহ সামামা, Present, sir. নজরান সামি, Present, sir. মাইন শাহরিয়ার কবির, Present, sir. ফরহাদ হোসেন শিশির, আবরার আহমেদ, Yes, sir. আমিরা হুসেন, ইয়ামিন সর্দার, আহসান হাবিব, Yes, sir. রায়ানুল ইসলাম সিয়াম, রাফিউল বারী চৌধুরী, আচ্ছা, ফরহাদ হোসেন শিশির অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। ফারহানা মমতাজ রাকা, নিশাত জাহান নিহা, জাওয়াত ফেরদৌস, খসরুল আলম সূচি, Present, sir. মিহির দাস, Yes, sir. তানুষ্কা খান, Present, sir. শাহ মুহাইমিন কবির, Yes, sir. তারান্নুমা লাকিদা, Present, sir. শাহরিয়ার রশিদ, Present, sir. হুমায়রা অনন্যা। Present, sir. আচ্ছা, কেউ কি বাদ পড়ছে অ্যাটেন্ডেন্স থেকে? Sir, section 10 এ মেহেরুন্নেসা হিয়া। মেহেরুন্নেসা হিয়া। আচ্ছা, হ্যাঁ হিয়া দিয়ে দিছি। আর কেউ বাদ পড়ছি? আমিরা হোসেন, ওকে, আমিরা হোসেনকেও দিয়ে দিয়েছি। এনিওয়ান এলস? Sir, Lamia Chudhary. হ্যাঁ, সেকশন 10 নাকি 11? Section 11. 10. ঠিক আছে, লামিয়া চৌধুরী। আর কেউ? ফরহাদ হোসেন শিশিরেরটা তো দিলাম, হ্যাঁ শিশির দিয়ে দিয়েছি আগেই। আর কেউ আছি বাদ পড়ছি? ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান। Sir, জি, স্যার আমি না ভুলে গেছিলাম ক্লাস টাইম আজকে ছিল। আপনি কি রেকর্ডটা হ্যাঁ আমি রেকর্ড করেছি, রেকর্ডিং দিয়ে দিব। আর এমনিতেও আমি সেম কন্টেন্টটা আগামী সপ্তাহের সোমবারে সেকশন 12 আর 13-এ পড়াবো। 11টা 12:30 যে কোনো একটা টাইমে পারলেই অ্যাটেন্ড করলেই হবে, ওই সেম ক্লাসরুমেই। স্যার সানডের টাইমিং এ 11 am। সানডের টাইমে বলতে বুঝি নাই। মানে সানডে টিউসডে 11 am। হ্যাঁ মানে সানডে টুইসডে না, সানডেতে তো তোমাদেরই ক্লাস থাকে, সো তোমাদের ক্লাসে তো জি। আর এই সেম জিনিসটা আর আবার পড়াবো না। আমি বলছি যে অন্য দুইটা সেকশন, ওই মানডে ওয়েডনেসডের যে ক্লাসগুলো থাকে, মানডেতে 11টায় অথবা 12:30টায় এই একই জিনিসই পড়াবো আবার, ঠিক আছে, আজকে যা পড়াইলাম। সো তুমি যদি চাও ওই ঠিক ক্লাসগুলো আছে অ্যাটেন্ড করতে পারো, অথবা রেকর্ডিং তো আছেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর কারো কিছু বলার আছে? নাহলে ক্লাস এই পর্যন্তই। স্যার মাহির শাহরিয়ার স্যার, আমার অ্যাকচুয়ালি একটু বাইরে ছিলাম আর পিসিতে প্রবলেম দেখে স্যার আরেকটা অ্যাকাউন্ট থেকে জয়েন দিয়েছি। আচ্ছা, আমি মনে হয় অ্যাটেন্ডেন্সটা মিস করেছি স্যার। না আমি দিয়েছি, আমি মনে হয় নাম দেখে দিয়েছিলাম বা সামথিং, বা নাকি বলছিলাই, খেয়াল নাই, দিয়ে দিয়েছি মাহির শাহরিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আর কেউ আছে? ওকে, থ্যাংক ইউ তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান।